হ্যালো স্টুডেন্টস, বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশনের অফিসিয়াল চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। গতকাল নবম দশমের ভেরিফিকেশন লিস্ট আমরা দেখতে পেয়েছি এসএলএসটির, এবং পাশাপাশি প্রাইমারি ইন্টারভিউয়ের যে আবেদন চলছিল সেটাও সম্পন্ন হয়ে গেছে। এডিট অপশন এসেছে, যাদের যা কিছু ভুল আছে সেগুলো তারা এডিট করে নিতে পারবে। কিন্তু এই যে ভেরিফিকেশন লিস্ট এসেছে, যাদের নাম এলো, তারা এখন যে সমস্যাটার মধ্যে পড়বে সেটা হচ্ছে ইন্টারভিউ। কারণ এই একটাই ধাপ বাকি আছে, ইন্টারভিউ। আবার পাশাপাশি প্রাইমারি যে ইন্টারভিউ আসছে, আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলো মানে এবং খুব শীঘ্রই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে, তাদেরও একটা ভয়ের ব্যাপার, সংশয়ের ব্যাপার। ইন্টারভিউ কেমন প্রশ্ন করা হবে, ডেমোটা কেমন করে দেব, কিভাবে ডেমো দিলে সেটা পারফেক্ট হবে এবং ইন্টারভিউয়ারদের কাছে একেবারেই গ্রহণযোগ্য হবে, তারা আকর্ষিত হবে। এই প্রত্যেকটা প্রশ্ন থাকে। যারা ইন্টারভিউ এখনো পর্যন্ত একটাও ফেস করেনি তাদের বেশি ভয় কাজ করবেই। এবং সবসময় কি হয়, যদি কোনো রকম অভিজ্ঞতা না থাকে আগে ইন্টারভিউ দেওয়ার, সেই ক্যান্ডিডেট সব থেকে বেশি ভয় পাবে এবং ভয় পাওয়া মাত্রই তার গোটা ইন্টারভিউটাই খারাপ হয়ে যাবে। আর ইন্টারভিউটা একটা সুযোগ, শেষ, লাস্ট ধাপ, বারবার বলছি, এরপরই তুমি তোমার জয়নিং লেটারটা হাতে পাবে। আর এই ইন্টারভিউ খারাপ হওয়া মানেই জয়নিং লেটার তো ছেড়েই দাও, একটা বলা যায় যে এত দূর আসার পরে স্বপ্নটাই ভেঙে ছারখার হয়ে যাওয়া। ফলত ইন্টারভিউটা শুনতে যতটা সহজ, নাম্বার যতটা কম আছে, ঠিক ততটাই কঠিন একটা ধাপ এবং সর্বশেষ ধাপ। আর এই জন্যই দেখবে একদম প্রথম যে ধাপটা হয় সেটা অনেকটা স্মুথ থাকে, আস্তে 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 করে তারপরে যখন তোমরা একটা পাহাড়ে উঠবে, হয়তো প্রথম সমতল ভূমি থেকে ধীরে 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 উঠবে, খাড়াই আরো 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 উচ্চ হতে থাকে। সুতরাং এই যে যত বেশি তুমি শেষের দিকে এসে পৌঁছচ্ছ, তত তোমার থেকে ইন্টারভিউয়ার যারা থাকবেন বোর্ডে, তাদের এক্সপেকটেশন কিন্তু অনেক বেশি থাকবে। আর সেই জায়গায় একে অপরের প্রতিযোগী। তোমার মতো আরো লক্ষ লক্ষ ছেলে মেয়ে যাচ্ছে, হাজার হাজার ছেলে মেয়ে যাচ্ছে, তারা কেউ এক চুলো জায়গা ছাড়বে না। সুতরাং তোমাকে সম্পূর্ণ তোমার বেস্ট, সব থেকে বেস্টটা দিয়ে নিজেকে তৈরি হতে হবে। এমন ডেমো দিতে হবে বা এমন কিছু প্রশ্ন তোমাকে তৈরি করে আগে থেকেই যেতে হবে যেন তুমি জানো যে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আর এগুলো একদিনে হয় না। আমি এই কথাগুলো বলছি, তোমরা কেন আমাকে ভরসা করবে? বিষয়টা হচ্ছে অভিজ্ঞতা। একদিনে কি প্রশ্ন আসবে সেটা আমি বলতে পারি না। আমি যে জায়গায় আছি, যারা আমাকে জানো তারা খুব ভালো করে জানো আমি কথাগুলো কেন বলতে পারি। এই অভিজ্ঞতা আমার একদিনের নয়, অনেক বছরের অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি। সুতরাং তোমাদের গাইড করা এতটা সহজ নয় যে আমি মুখে বললাম বলেই তুমি বিশ্বাস করে নেবে। প্রকৃত অভিজ্ঞতা আছে, তবেই কথাগুলো মুখ থেকে আমার বেরোচ্ছে। অর্থাৎ আমি কনফিডেন্সের সাথে কথাগুলো বলতে পারছি কেন? কারণ আমার অলরেডি সেই জায়গাটা জানা আছে বলে। তাহলে তোমাদের যদি না জানা থাকে, সমস্যা কোথায় হবে? কনফিডেন্সটা ডাউন হয়ে যাবে, নার্ভাসনেসটা বেশি হয়ে যাবে। তাই ঠিক কি কি জিনিস করতে হবে আজকে ওভারঅল একটা আলোচনা করব। তোমরা অনেকেই প্রশ্ন করো বারে বারে আমাকে, দিদি এটা একটু গাইড করবেন, সামনে ইন্টারভিউ আছে, আমি এই ডেমোটা রেডি করছি, এটা কি পারফেক্ট হবে? অনেকে প্রশ্ন করো, অনেকে বলো যে ম্যাডাম আমার আগে থেকেই ভয় লাগছে, এত বেশি নার্ভাস হয়ে যাচ্ছি। তোমরা যারা এখানে ক্লাসগুলো করতে আসো, ইন্টারভিউ সেশনগুলো যারা আসো, তাদেরকেও তো দেখি প্রতিনিয়ত, আগেও দেখেছি, রিয়েল এক্সপিরিয়েন্সও আছে। ফলত যখন দেখি যে এত নার্ভাস কেন, কি করলে নার্ভাসনেসটা আসবে না? এবার নার্ভাস তো কম বেশি সকলেই হয়। আবার এইরকম একটা জীবন মরণের ব্যাপার, যেখানে এই চাকরিটা হয়তো হাতছাড়া হয়ে গেল কিছু নাম্বারের জন্য, 0.5-এর জন্য, হতেই পারে। ফলত সেই জায়গায় খুব কেয়ারফুলি আমাদের কিছু কিছু পদক্ষেপ নেওয়া উচিত। আগে থেকে সতর্ক হয়ে যাওয়া ভালো। একটা প্রবাদ আছে জানো তো, সাবধানতার কোনো মার নেই। তাই যারা অনেক সময় ভাবো যে প্রাইমারির ইন্টারভিউয়ে কি এমন প্রশ্ন করা হবে, প্রাইমারি তো সবাই জানে, প্রাইমারি স্টেজ, ও সব সব পারবো মোটামুটি, এটাকে বলা হয় ওভার কনফিডেন্স। সুতরাং এই যে পারবো এটা ভেবে নিয়ে আমি প্রস্তুতি নিলাম না, আমি নিজেকে তৈরি করলাম না, আমি প্র্যাকটিস করলাম না বাড়িতে,
তারপর সেই উত্তরটা সে নিজেই পেয়ে যায়। ফলত এইরকম কেউ ভাববে না যে আমি প্রাইমারির ইন্টারভিউ দিতে যাচ্ছি নাকি এসএলএসটি দিতে যাচ্ছি। ইন্টারভিউ মানে ইন্টারভিউই। আর এটা কোনো জায়গায় লেখা নেই যে তুমি প্রাইমারির শিক্ষক হবে বলে তোমাকে শুধু প্রাইমারি লেভেলেরই প্রশ্ন করা হবে। তুমি যদি গ্রাজুয়েশন কমপ্লিট করে যাও সেখান থেকেও প্রশ্ন আসতেই পারে, কে বলেছে আসবে না প্রশ্ন? তুমি প্রাইমারি শিক্ষক হবে, কিন্তু তোমার জ্ঞান কতটা সেটা তো যাচাই করার জন্য বোর্ডে সমস্ত অধ্যাপকরাই বসে থাকবেন। ফলত এটা একেবারেই একটা ভ্রান্ত ধারণা যে প্রাইমারি লেভেলেরই শুধু প্রশ্ন করা হয়, না, প্রশ্ন সব দিক থেকেই আসতে পারে। এবং এসএলএসটির ক্ষেত্রেও একই কথা বলছি। গ্রাজুয়েশন করেছো, মাস্টার্স করেছো, তুমি নবম দশমের জন্য ইন্টারভিউ দিতে যাবে, প্রশ্ন অনেক জায়গা থেকেই আসতে পারে। তোমার কি হবি সেখান থেকেও প্রশ্ন আসে। সুতরাং এগুলো আমাদের একটু স্ট্র্যাটেজিক ওয়েতে ভাবতে হবে। তাহলে আজকের বিষয় কি? ইন্টারভিউ, তাই তো? এবার এই যে ইন্টারভিউতে কি দেখা হয়, প্রথম সে তুমি প্রাইমারিতেই চাকরি করো অথবা তুমি উচ্চ বিদ্যালয়েই তুমি চাকরি করো না কেন, যেটাই হোক, কিন্তু ইন্টারভিউয়ে কিছু বেসিক জিনিস আছে। তাহলে প্রথম ইন্টারভিউয়ার তোমার কাছ থেকে যেটা আশা করে, তোমার অ্যাপিয়ারেন্স, তোমার গেস্টার, তোমার পশ্চার, অন্তত তোমার সাবজেক্টের দক্ষতা, এবং তুমি তাদের কাছে যেটা প্রেজেন্ট করতে যাচ্ছ, উপস্থাপন করতে যাচ্ছ, সেটা কেমন করে করছো। অর্থাৎ তুমি এই পদটার জন্য কতটা দক্ষ, এটা সহজ কথা। কারণ কখনোই 5 মিনিটের মধ্যে বা 7 মিনিটের মধ্যে, খুব বেশি হলে 10 মিনিটের মধ্যে তুমি ঠিক কতটা জানো সবটা দেখে নেওয়া সম্ভব নয়। কিন্তু একটা সত্য কথা আছে, কি দেখে আমরা বুঝতে পারি? যখন দেখবে হাঁড়িতে ভাত হয়, সব হাঁড়ির ভাতগুলোকে তো তুলে তুলে দেখতে হয় না যে চাল থেকে ভাত হয়েছে কিনা, সিদ্ধ হয়েছে কিনা, আমরা একটা তুললেই বুঝতে পারি। ঠিক তেমনটাই তোমাকে সেই রকমই কিছু কিছু প্রশ্ন করা হয় যেখান থেকে তারা খুব ভালো করে বুঝে যান যে তুমি যোগ্য, তুমি এই পদটা ডিজার্ভ করো, তুমি পারবে। কিন্তু তাহলে আর কি কি সমস্যা হয়? এই যে প্রথমেই একটা কথা আমি বলছিলাম, ইন্টারভিউর কোনো সিলেবাস হয় না। এক্স্যাক্টলি, সিলেবাস হয় না বলেই যত সমস্যা তৈরি হয়। সিলেবাস হলে তো সিলেবাসের ভিতর থেকেই প্রশ্ন আসতো। তাহলে প্রথম ছোট থেকে যা পড়েছি তাই সিলেবাস? হ্যাঁ, অবশ্যই তাই। এবং সমাজে, বিশ্ব রাজনীতিতে কি হচ্ছে না হচ্ছে, যদি সেটা তোমার শিক্ষকতার সাথে জড়িত হয়, সেটাও প্রশ্ন। সুতরাং প্রশ্ন প্রচুর হতে পারে, কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয় যে আমরা বিশাল এরিয়া সব পড়ে ফেলবো। কিছু সিলেক্ট করতে হবে, সিলেক্টিভ জিনিসগুলোকে নিয়ে আমাদের বসতে হবে এবং সেইগুলো আমরা নিয়ে শুরু করব, যেটা অলরেডি তোমাদের বৈঠকি ইনস্টিটিউশন দিচ্ছে। আমরা রিসার্চ করে তোমাদের প্রশ্ন যেগুলো আসবে সেগুলো তুলে দিই, চেষ্টা করি যাতে করে তোমরা অধিকাংশ প্রশ্নের উত্তর এখান থেকে কমন পাও। কি ধরনের প্রশ্ন আসবে, কোন এরিয়াগুলো থেকে তুমি রেডি করবে, এইগুলো করি। সমস্ত স্যার ম্যাডামরা করেন এই কাজটা। এবার তোমরা অনেকেই যে প্রশ্নটা করো যে তাহলে কোথা থেকে পড়বো বলে দিন, কোথা থেকে পড়বো সেটা বলে দিন। বিষয়টা কি দেখো, ধরো তোমার সাবজেক্ট, সেই সাবজেক্টের নলেজ কম বেশি সকলের থাকে, এবং পাশাপাশি তুমি যে লেভেলের ইন্টারভিউ দিতে যাচ্ছ, যে লেভেলের ইন্টারভিউ দিতে যাচ্ছ, এসএলএসটি 9-10 আর হচ্ছে এদিকে তোমার প্রাইমারি, তাই তো? সুতরাং এসএলএসটি 9-10 দুটোর ক্ষেত্রেই তোমার সাবজেক্ট লাগছে, প্রাইমারির ক্ষেত্রেও এসএলএসটির ক্ষেত্রেও। এবং পাশাপাশি কি আছে, পাশাপাশি তুমি যেই লেভেলে পড়াতে যাচ্ছ, নবম দশমের এই জায়গায় যেরকম যেরকম টেক্সট পড়ানো হয় সেগুলোর বিষয়ে একটা বেসিক জ্ঞান বা নলেজ তোমার থাকবে। প্রাইমারি, তুমি যখন প্রাইমারি লেভেলে পড়াতে যাচ্ছ, শিক্ষক হচ্ছ, তেমন একই রকম বিষয় যে তোমার প্রাইমারি লেভেলের কি কি পড়ানো হয়, কি কি টেক্সট বুক, তার একটা ওভারঅল জ্ঞান থাকবে। পাশাপাশি আর কি থাকবে? পাশাপাশি থাকবে তোমার এখানে কি থাকবে, সেটা হচ্ছে যে বিএড এর জ্ঞান, আর এখানে থাকছে তোমার
DLED এর জ্ঞান, ঠিক আছে? অর্থাৎ তুমি যে প্রশিক্ষণ নিচ্ছ, ডিএলএড করেছো, বিএড করেছো, বিএড করলে বিএড এর জায়গার যে জ্ঞান, পেডাগজিক্যাল জ্ঞান তোমার থাকতে হবে আয়ত্তে, তেমনই ডিএলএড শিশু মনস্তত্ত্ব বা আরো যেই সমস্ত বিষয়গুলো, যেমন যেরকম স্টুডেন্টসদেরকে যে যে যেমন বয়স 9-10 যেরকম বিষয়, তেমনি আবার যে প্রাথমিক একেবারেই ছোট শিশু তাদেরকে কিভাবে পড়াবেন, অথবা কিছু সমস্যা তৈরি হলে সেটা কি করে দেখবেন, এই জাতীয় মানে সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন সেরকম করতে হবে আমাদের রেডি। প্রাইমারির ইন্টারভিউ এর জন্য আছে 10 নাম্বার, তাই তো? 10 নাম্বার প্রাইমারিতে আছে, এবং এসএলএসটি এর ক্ষেত্রে আছে ডেমনস্ট্রেশনে 10, ইন্টারভিউ 10, মানে 20। এখানে আছে 10, এখানে আছে 20। এইবার প্রাইমারির 10, প্রাইমারিতে না খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রাইমারিতে 10-এ 10ই তোমাকে টার্গেট রাখতে হবে, এমনই একটা জায়গা তৈরি হয়ে আছে। ফলত এই 10-এ 10 কি করে পাবে সেটা আমরা তো তোমাকে গাইড করবই, এবং নিজেকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিসের ওপর আর কিছু হয় না। প্র্যাকটিস করতে হবে, পরিশ্রম করতে হবে, নিজেকে বারে বারে ডেমো দিতে হবে, আয়নার সামনে দাঁড়িয়ে ডেমো দাও, বা তুমি যেই ক্লাসের ছেলে মেয়েকে পড়াচ্ছ, ধরে নিচ্ছে আমি ক্লাস 2 পড়াচ্ছ, ক্লাস 4 পড়াচ্ছ, তাদেরকে কিভাবে তুমি বোঝাবে, তোমার টেকনিক কি, তুমি কোথায় ইউনিক, অন্য কারোর থেকে তুমি আলাদা কোথায়, সেটা তোমাকে নিজেকে তৈরি করতে হবে, তুমি যদি নিজে নিজে একা সেলফ প্রিপারেশন নাও সেক্ষেত্রে, ঠিক আছে? পাশাপাশি এসএলএসটির ক্ষেত্রে 20 নাম্বার ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউ। ডেমনস্ট্রেশন তোমার ডেমোটা খুবই ভালো হতে হবে, এবং ইন্টারভিউ এক্ষেত্রে যদি 5+5 ধরি, এক্ষেত্রে 10+10। এবং তোমরা খুব ভালো করে জানো নবম দশমের ইন্টারভিউ এর এই লড়াইটা কতটা ভয়ানক হবে, জানো প্রত্যেকেই। প্রায় 23,500 মতো শূন্য পদ আছে, তার জন্য 40,000-এর মতো প্রার্থীকে ডাকা হয়েছে, প্রার্থীদের ডাকা হয়েছে। সুতরাং এটা যে সহজ হবে না আশা করি বুঝতে পারছো। ফলত নবম দশমের ক্ষেত্রেও তোমাকে সেইভাবেই ডেমোটা রেডি করতে হবে, এবং এরিয়া বাঁচতে হবে, প্রশ্ন কি রকম আসতে পারে তুমি সুতো ছেড়ে রাখবে, সেখান থেকেই প্রশ্ন আসবে। এই টেকনিক আমি বারবার শিখিয়েছি, যারা পেড স্টুডেন্ট আছে অথবা যারা অন্যান্য সেশনে এসেছে তাদেরকেও বলেছি যে কিভাবে তুমি কন্ট্রোল করবে কোথা থেকে কি প্রশ্ন আসছে, তুমি কি করে এটা করতে পারো। ফলত এটাও একটা টেকনিক। পৃথিবীতে কোনো কিছুই না এমনি এমনি হয় না, সবকিছুর পিছনেই কোনো কার্যকারণ সম্পর্ক থাকে। ফলত এক্ষেত্রেও একই বিষয়, ইন্টারভিউ একই রকমের ব্যাপার, ঠিক আছে? তাহলে এই হলো এসএলএসটি এর প্রাইমারি 10 নম্বর 20 নম্বর গেল। এরপরে আরেকটা প্রশ্ন যেটা খুব নার্ভাস হয়ে যাই, কনফিডেন্স পাই না, এই প্রশ্নের উত্তরটা আমি দেব, কিন্তু তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে দেখবে শিক্ষকতার চাকরি না শুধু একটা চাকরি নয়, এটা অনেকের স্বপ্ন। শিক্ষক হওয়াটা খুব একটা সহজ জিনিস নয়। আমি একটা চাকরি করছি বলে আমি শিক্ষক নই, একটা শিক্ষকের অনেক দায়িত্ব থাকে। ঠিক যেরকম একটা সন্তানের প্রতি বাবা মায়ের দায়িত্ব থাকে, তেমনি একটা শিক্ষকের সেই রকমই দায়িত্ব থাকে। তার মেরুদণ্ডটা সোজা করিয়ে দেওয়ার দায়িত্ব, সমাজের কারিগর হিসেবে গড়ে তোলার দায়িত্ব, তরুণ প্রজন্মকে সৃষ্টি করার দায়িত্ব, ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার দায়িত্ব, অনেকটা বড় দায়িত্ব, এটা সহজ নয়। এবার এটা অনেকের স্বপ্ন থাকে। অধিকাংশ শিক্ষক শুধু চাকরি করবো বলে শিক্ষকতার এই পেশাটাকে তারা গ্রহণ করেন না, তারা এই দায়িত্বটা পালন করতে চান, অনেকেই আছেন এরকম। সুতরাং আমার নিজের চোখে দেখা যে অনেকে অনেক চাকরি ছেড়ে শিক্ষকতার চাকরিতে আসছেন। এখানে যারা ইন্টারভিউ দিতে আসেন তাদের মধ্যেও অনেকে আছেন যারা অন্যান্য চাকরি করছেন, কিন্তু সেটার পরেও তারা নাকি প্রাইমারির ইন্টারভিউ এর জন্য প্রিপারেশন নিচ্ছেন এবং টেট কোয়ালিফাই করেছেন, আবার নবম দশমের ক্ষেত্রেও। ফলত এই যে বললাম শিক্ষকতা শুধু চাকরি নয়, ওটা একটা স্বপ্ন।
এবার আসবো যে প্রশ্নটা তোমরা করো সচরাচর, খুব নার্ভাস হয়ে যাই, কি করব এই জায়গায়। একটা কথা মাথায় রাখবে, আমি একটু আগেই বলেছি, অভিজ্ঞতা তোমার যদি না থেকে থাকে, একবারও কোনো ইন্টারভিউ ফেস তুমি যদি না করে থাকো, অবশ্যই প্রথম ইন্টারভিউ গিয়ে তুমি নার্ভাস হবেই। সেটা তুমি যে ইন্টারভিউতেই যাও না কেন, তুমি যদি বৈঠকি ইনস্টিটিউশনেও আসো, তুমি এখানে এসেও নার্ভাস হবে, স্বাভাবিক এটা। তার জন্য কি দরকার, তাহলে কি করব? অনেকেই আছো যারা কোনো ইন্টারভিউ কখনো ফেস করনি, কখনো কোনো ইন্টারভিউ দাওনি, তারা কি করবে? আর এই প্রশ্নটা তারাই বেশি করো, তাদের জন্য বলবো যে দেখো, যদি তোমার প্রপার নলেজ থাকে, যদি তোমার প্রপার নলেজ থাকে, প্রপার নলেজ, এইটা খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ, নলেজ। নলেজ যদি জ্ঞান, তোমার যদি জ্ঞান থাকে তোমার সাবজেক্টের ওপর, তুমি ডিএলএড করেছো অথবা বিএড করেছো, তার সিলেবাস, তার সমস্ত জায়গা, সেই বিষয়ে তোমার যদি জ্ঞান থাকে, তুমি একটা আলাদা কনফিডেন্স পাবেই। নার্ভাসটার কথায় আসবে, পরে আসবো। সুতরাং কনফিডেন্স যখনই তোমার বেশি থাকবে যে আমি এই জায়গাগুলো তো জানি, তখনই যে জানি ব্যাপারটা যখন তোমার মধ্যে আসবে, যে এই পোর্শনগুলো তো আমি পড়েছি বা এখান থেকে আমি মোটামুটি প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো, অটোমেটিক ভিতর থেকে নার্ভাসটা তুমি কম হবে। অর্থাৎ তোমার সমস্ত কিছু তোমার গ্রিপের মধ্যেই থাকছে। এই যে জিনিসটা, এটা 1 নাম্বার। আর 2 নাম্বার, অর্থাৎ নলেজ কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, ওই জন্য আমি প্রথম 1 নাম্বারে নলেজ রেখেছি, সব থেকে গুরুত্বপূর্ণ তোমার নলেজ। এবার এটা কখনোই বলবো না, তোমরা এটা শুনে এটা প্রশ্ন করতে পারো যে তাহলে তো ম্যাডাম সব কিছু পড়ে ফেলতে হবে, না আমি সেটা বলছি না। নলেজ কোনটা, আসলে তুমি যেটুকু পড়ছো প্রপার, একদম সম্পূর্ণ রূপে পড়ো, পরিপূর্ণ রূপে পড়ো যেটুকু পড়ছো, কোনো ভুল তথ্য নিয়ে ওখানে যাবে না, কোনো ভুল তথ্য ওখানে বলবে না, কারণ ভীষণভাবে একটা তাদের যে তোমার প্রতি মনোভাব, সেটা অনেকটা নেমে যায়। ফলত এটা মাথায় রাখবে যে তোমার পরিপূর্ণ নলেজ থাকবে, যেটা জানবে বা এখন যেগুলো স্টাডি করছো সম্পূর্ণরূপে করো। এখান থেকে একটুখানি পড়লাম, ওখান থেকে একটুখানি পড়লাম, এই খাপ ছাড়া নয়, যেটুকু পড়ছো সম্পূর্ণরূপে পড়ো। তাহলে তোমাকে যখন প্রশ্ন করা হবে যে কোন এরিয়াটা আপনার খুব ভালো লাগে, তখন একটা এরিয়া তুমি চুজ করতে পারবে। ফলত যে জায়গাটা পড়ছো সবটা ভালো করে নির্ভুলভাবে পড়ো, নির্ভুলভাবে পড়ো, যেন কোনো ভুল তথ্য তুমি ওখানে বলবে না, ঠিক আছে? এইবারে আর যেটা করবে, বারে বারে প্র্যাকটিস করবে, নোট ডাউন করে নেবে তোমার ডেমোর এরিয়ার পাশাপাশি জায়গাগুলো থেকে, নোট ডাউন করবে, করে করে সেগুলো পড়বে। তারপরে আর কি আছে, যেমন কি কি রাজ্য সরকারের পলিসি আছে, শুধু রাজ্য সরকার নয়, কেন্দ্রীয় সরকারেরও পলিসি কি, যেরকম যদি যেরকম নবম দশমে অনেক আছে বালিকা বিদ্যালয়, বালিকা বিদ্যালয়ে শুধুমাত্র যেহেতু মহিলারা মানে মেয়েরা পড়ে, শুধু মেয়েরা পড়ে আর দিদিমণিরা থাকে, তাই তো? ফলত সেই রকম মেয়েদের জন্য কি কি নতুন নতুন পলিসি রাজ্য সরকার কেন্দ্র সরকার নিয়ে এসেছে, এগুলো আমাদের পড়তে হবে। আবার প্রাইমারির ক্ষেত্রে মিড ডে মিল বা তাদের যে প্রকল্পগুলো আছে, সেই সমস্ত বিষয়গুলো আমাদের একটু পাশাপাশি পড়ে রাখতে হবে। আর আর বিএড থেকে কিছু কিছু জিনিস, যেমন যেগুলো খুব বেসিক জিনিস, সেগুলো সিলেবাস সকলে মাথায় রাখবে। প্রাইমারির ক্ষেত্রেও ডিএলএড এর যে সিলেবাস এবং সেখানে যেগুলো শিশু মনস্তত্ত্ব থেকে শুরু করে ওই জায়গাগুলো ভালো করে দেখে নেবে। এবং যে কাজটা করবে সেটা হচ্ছে টেক্সট বুক, টেক্সট বুক যেই ক্লাসেরই হোক সেগুলো জেনে যাবে, মোটামুটি জেনে যাবে সেগুলো। আরেকটা যেটা করবে সেটা হলো সিচুয়েশন ভিত্তিক যে প্রশ্নগুলো আসে, আপনি কেন শিক্ষক হতে চান, আপনি কেন প্রাইমারি স্কুলেই পড়াতে চান, এই জাতীয়, বা কোনো সমস্যা হলে সেটা কি করে মোকাবিলা করবেন, এই জাতীয় কিছু কিছু প্রশ্নতে সিচুয়েশন ভিত্তিক কিছু যদি তুমি রেডি করে নাও, সেখান থেকে উত্তর দিতে পারবে। এই নয় যে তোমাকে হাজারটা এরকম সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন রেডি করতে হচ্ছে, না, খুব অল্প করলেই তুমি বিষয়টা বুঝে যাবে যে কোন দিক থেকে তারা শুনতে চাইছেন, ঠিক আছে?
এরপরে যে বিষয়টায় অনেকে যে ভাবছো প্রাইমারির ব্যাপার এত কিছু আমার দরকার নেই, আমি পেরে গেলে খুবই ভালো, সেটা খুবই ভালো। কিন্তু আরেকবার আমি সাবধান করব, যেহেতু হাড্ডাহাড্ডি লড়াই, চাকরির ইন্টারভিউ, এটা অন্যান্য কিছু নয়। এইটা তুমি যেই কোয়ালিফাই করবে, ইন্টারভিউয়ে বেটার নাম্বার পাবে, সেই ভিত্তিতে তোমার প্যানেলে নাম উঠবে। সুতরাং সেই রকম ভাবেই তৈরি হতে হবে। অনেকে আছে, আমি নিজে জানি, এটা আমার নিজের চোখে দেখা, ইন্টারভিউ দিতে গেছে, যাওয়ার পরে হয়তো প্রথম একটা প্রশ্ন করা হয়েছে, যথারীতি সে হয়তো উত্তর দিতে পেরেছে, ঠিক তার পরের প্রশ্নটার উত্তর আর দিতে পারলো না। যেই উত্তরটা দিতে পারলো না, ব্যাস ওইখানেই তার প্যালপিটেশন শুরু হয়ে যায়, নার্ভাস হয়ে যায়। সে ভাবে, এই রে, আমি প্রশ্নের উত্তরটা দিতে পারলাম না। হ্যাঁ, এবার প্রথমেই কি হয়, তার নিজের সম্পর্কে বলা হয়, যে নিজের সম্পর্কে কিছু বলুন, অথবা আপনার নাম কি, কোথা থেকে এসেছেন, এরকম কিছু কিছু প্রশ্ন করা হয়, যারা বোর্ডে থাকেন তারা করেন। তারপরে তাকে হয়তো সেই সেই ভিত্তিতে কয়েকটা প্রশ্ন অনেক সময় করা হয়, এবং অনেককে করা নাও হতে পারে, একবারে সোজা ডেমোতে পাঠানো হয়। এবার যাদেরকে করা হয় ওই সময়, হয়তো তার বাড়ির জায়গা অনুযায়ী কেন বিখ্যাত, বা ওই জায়গায় আর কি কি হয়েছে, বা যদি কোনো ইতিহাস থাকে সেটা জিজ্ঞেস করা হয়। সেই ভিত্তিতে যদি সে উত্তর একটা দিতে পারলো, হয়তো যেই পরেরটা দিতে পারে না, তার ডেমোটাও খারাপ হয়ে যায়। কারণ ওটা মাথার মধ্যে ঘুরতে থাকে, আমি উত্তরগুলো দিতে পারলাম না। আর ওই যে একবার ভেবে ফেলা আমি দিতে পারলাম না, পরবর্তী উত্তরগুলোকেও একই রকম ভাবে এফেক্টেড করে, কনফিডেন্সটাই কমে যায়। ফলত এই জায়গায় কি করা উচিত, কি করে একেবারে সতর্ক থাকবো, স্টেবল থাকবো, কি কি করলে, এইগুলো তোমাদেরকে অনেকবার বলে দিয়েছি। এই রকম পরিস্থিতি এলে কি করবে। এবং যদি একটার পর একটা প্রশ্ন না পারো, ধরো দুটো প্রশ্নের উত্তর তুমি জানলে না, তৃতীয় নম্বর প্রশ্ন যখন এলো ওই দিক থেকে ধেয়ে উত্তর দিতে পারলে না, এমন তো নয় যে তুমি সব উত্তর দিতে পারবে। তাহলে সেক্ষেত্রে ওই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করব কি করে, ওনাদের হাত থেকে নিজের হাতে আনবো কি করে, এগুলো তোমাদের বৈঠকি ইনস্টিটিউশন থেকে প্রতি সেশনেই বলে দেওয়া হচ্ছে। প্রত্যেক স্যার ম্যাডাম তাদের নিজেদের অভিজ্ঞতা থেকে বলছেন, তারা রিয়েল ইন্টারভিউ নেন, সেই অভিজ্ঞতা তোমাদেরকে শেয়ার করছেন। এরপর তোমরা জানতে চেয়েছো যে ইন্টারভিউ এর জন্য কি ড্রেস সব থেকে ভালো। দেখো, ড্রেস বলতে একদম ফর্মাল পোশাক পরে যাবে। ফর্মাল যেরকম হয়, ছেলেদের ক্ষেত্রে শার্ট, প্যান্ট, এবং অবশ্যই লাইট কালারের চেষ্টা করবে। আর মেয়েদের ক্ষেত্রে বলবো শাড়ি, এবং শাড়িও কিন্তু লাইট কালারের পরারই চেষ্টা করবে। তোমরা অনেকেই প্রশ্ন করো যে অনেক দূর থেকে যাব ম্যাডাম, তাহলে কি পরবো। শাড়ি পরারই চেষ্টা করবে, অবশ্য শাড়ি পরবে, কিন্তু কালারটা যেন হালকা কালারের হয়, যেটা ফর্মাল ড্রেস, ঠিক আছে। এবং এর বাইরে যে আরো কয়েকটি প্রসঙ্গ বলে রাখি। দেখো, অনেকে তোমরা বলো যে কিছু বইয়ের নাম বলুন, বইয়ের নাম বলুন। ইন্টারভিউ যেহেতু সিলেবাস নেই, ইন্টারভিউ হয় না, কোনো জায়গাতেই হয় না, এই পৃথিবীতেই হয় না, ইন্টারভিউ সিলেবাস নেই। সুতরাং ইন্টারভিউ সিলেবাস না থাকলে একটা নির্দিষ্ট বই পড়ে কি করে তুমি কোয়ালিফাই করবে ইন্টারভিউ, বলো। বই তো তার ভিত্তিতে হয় যার সিলেবাস আছে। তাহলে এই যে বিষয়টি, বই আসলেই কিছু নয় এই জায়গায়। তোমাকে যেটা করতে হবে, তোমাকে প্রতিনিয়ত আপডেট থাকতে হবে। প্রত্যেকটা বিষয় না একই রকম সিচুয়েশন আসে না সবার জন্য, সিচুয়েশনটা অনেকের অনেক রকম, বহু মানুষ, বহু রকমের পরিস্থিতি, আর সবার জন্য একই প্রশ্ন নয়। একটা বই কি হয়, একটা বই যদি 100 জন কেনে, 100 জনই একই জিনিস পড়ছে, এটা সবার জন্য হবে না তো। এটা তোমার বাড়ি যদি আজকে হয় কলকাতার কলেজ স্ট্রিটে, তার বাড়ি হচ্ছে কলকাতার দমদমে, তার বাড়ি নিউ টাউনে, আলাদা তো। সুতরাং প্রশ্নগুলো তো আলাদাই হওয়া স্বাভাবিক। তাই নির্দিষ্ট একটা বইয়ের মধ্যে 1000 জন ওই বই কিনেছে, 1000 জন একই উত্তর যদি পড়ে, আসবে কি না। ফলত কি করতে হয়, তুমি কোন জায়গা থেকে আসছো, তোমার সাবজেক্ট কি, তোমার সিচুয়েশন কি। অনেক সময় হয় কেউ টিউশন পড়ায়, তো কেউ টিউশন পড়ায় না, সে তো অন্য কাজ করে, কেউ হয়তো কোনো বেসরকারি কাজ করছে, তার জন্য প্রশ্নগুলো আলাদা আলাদা হয়ে যায়। সুতরাং সবসময় জানবে যে নিজেকে প্রতিনিয়ত নিজের যে পরিস্থিতি, নিজের যে অবস্থান, সেই জায়গা থেকেই তৈরি করতে হবে।
তাই একটা নির্দিষ্ট বই কখনো ইন্টারভিউয়ের জন্য পারফেক্ট হতে পারে না। এই প্রশ্নটা আমাকে আর করবে না, কারণ অন্য কোনো কোর্সের জন্য বলো, অন্য কোনো বিষয়ে বলো, আমি অবশ্যই অনেক অনেক লক্ষ লক্ষ বই তোমাদের সাজেস্ট করে দেব। কিন্তু ইন্টারভিউ সব সময় তুমি ব্যক্তি মানুষটা তার উপর নির্ভর করে প্রশ্ন আসে, এবং ইনস্ট্যান্ট আসে, ইনস্ট্যান্ট আসে। আমার সামনে এখন 10 জন থাকলে আমি 10 জনকে একই প্রশ্ন করব না, এটা কেউ করেন না, কখনো কেউ করিও নি আমরা। ফলত এইটা ব্যক্তি মানুষ, ইন্ডিভিজুয়ালিটি আলাদা আলাদা ভাবে, তার নিজস্বতা তার সমস্ত দিক থেকে আসে আলাদা আলাদা ভাবে। এইভাবে নিজেকেও তৈরি করো, আর নিজের বইটা নিয়ে বসো, নিজের সাবজেক্ট যেটা, তুমি কোন বিদ্যালয়ে চাকরি করতে যাচ্ছ সেই স্ট্যান্ডার্ডটা বোঝো, সেই স্ট্যান্ডার্ডের সিলেবাসটা দেখো, টেক্সট বুকগুলো দেখো, এবং পাশাপাশি যেগুলো বললাম পলিসিগুলো দেখো, সিচুয়েশনগুলোকে হ্যান্ডেল করার চেষ্টা করো। বারবার যখন এগুলো করবে অটোমেটিক তোমার নিজের কনফিডেন্স লেভেল বাড়তে থাকবে, অটোমেটিক হবে এটা, যে কোনো সিচুয়েশন, আমি এতগুলো সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন রেডি করেছি, তাহলে একটা নতুন কিছু প্রশ্ন যদি তোমাকে দেয়া হয়, তোমার সামনে রাখা হয়, তুমি ঠিকই যে এতদিন ধরে যেগুলো পড়েছো তার মধ্যে থেকে উত্তর খুঁজে বার করতে পারবে। আমি এটা বলবো না যে এখন তোমাকে 10টা সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন আমরা দিয়ে দিয়েছি, এর বাইরে আর কিছু আসবে না, না আসতেই পারে। সেটা তুমি হ্যান্ডেল করতে পারবে কখন? যদি তুমি সত্যিই ওই 10টা সিচুয়েশন ভিত্তিক প্রশ্নের মোকাবিলা করে ফেলেছো তখন। খুব সিম্পল বিষয়টা। সবকিছুর জন্যই পড়াশোনা, পরিশ্রম এটা করতে হবে, পরিশ্রম ছাড়া কিচ্ছু হয় না পৃথিবীতে, পরিশ্রম তোমাকে করতেই হবে, সে লিখিত পরীক্ষাই হোক বা ইন্টারভিউ হোক। এবং তুমি অবশ্যই লাকি যে ইন্টারভিউ তুমি ডাক পাচ্ছ লিখিত পরীক্ষার পরেও, তাই সেই মতো করে নিজেকে তৈরি করবে নিশ্চয়ই, চাইবে না তো যে তীরে গিয়ে তরিটা ডুবে যাক, সুতরাং সেইভাবে তৈরি হও। আর একটা শেষ বিষয়, সেটা হলো ডেমো। ডেমোটা নিজের যে জায়গায় দক্ষ তুমি সেই অংশ থেকে ডেমোটা চুজ করো। তোমার ডেমো কোন টপিক সেটা বিষয় নয়, তার জন্য তুমি নাম্বার পাবে না, তুমি ডেমোটা কেমন করে উপস্থাপন করছো তার জন্য নাম্বার পাবে। এবং ডেমোর এরিয়া থেকে সমস্ত রকমের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নিজেকে তৈরি করো। ডেমোটা এতটাই ক্যাচি করে তৈরি করবে যেন দেখতে ভাল লাগে, শুনতে ভাল লাগে। আর ঠিক ডেমো দিচ্ছি আমি, বোর্ড ওয়ার্ক করছি, তার সঙ্গে সঙ্গে নিজের মুভমেন্ট, নিজের কথা বলা, নিজের যে বোঝানোর ক্ষমতা, এই প্রত্যেকটা জিনিস থাকতে হবে। তুমি রোবটের মতো চুপচাপ লিখে যাবে সেটা নয়, সেটা কখনোই ইন্টারভিউয়াররা দেখতে পছন্দ করেন না। তোমাকে এই যে তুমি লিখছো তার সাথে বলছো, এই দুটো বিষয়কেই প্যারালালি সুন্দর করে ব্যালেন্স করে চলতে হবে, ঠিক আছে? এবং তোমার ডেমোটা খুব কম সময়ের জন্যই শোনা হবে, এমন নয় তোমাকে 10 মিনিট সময় দেওয়া হবে। তাই একটা টপিক যেটা সিলেক্ট করছো, তুমি এটা ভেবে নিয়ে বসে থাকবে না যে আমি তো 5 মিনিট ধরে এইটা বলবো, তারপরে তো আমি 5 মিনিট পর ওই জিনিসটা বলতাম। এরকম আমরা অনেক দেখেছি, যে এরকম ছেলেমেয়েরা ডেমো দিচ্ছে, তাকে যখন বলছি যে এই তথ্যটা তুমি কেন বলছো না, তখন সে বলছে আমি বলতাম আমার এখনো তো বাকি আছে। না, যেটা বেশি আকর্ষণীয় সেটাকে কিভাবে আগে আনা যায় সেটা তোমাকে নিজেকেই করতে হবে, তুমি যদি সেলফ প্রিপারেশন নিয়ে থাকো। ফলত এই প্রত্যেকটা পয়েন্ট মাথার মধ্যে নিয়ে নাও। আমি আবারও বলছি, বিষয়টা যেমন কম নাম্বার বলে আমরা মাঝে মাঝে সহজ ভেবে ধরে নিই, সেটা একেবারেই নয়। আর অবশ্যই এটাও নয় আবার যে কোনো ফিজিক্সের সূত্রের মতো বিশাল কঠিন ব্যাপার যেটা আমাকে গিয়ে ইন্টারভিউ বোর্ডে প্রেজেন্ট করতে হচ্ছে, সেটাও নয়। কিন্তু কিছু কিছু ট্রিক্স এবং কিছু কিছু পন্থা তুমি সেইগুলো যদি মেনে চলো, ইন্টারভিউ তোমার অবশ্যই খুবই ভালো হবে। ফলত এই যে রাস্তাটা, এই যে পথটা, এই যে পয়েন্টগুলো, এগুলো তোমাকে মেনে চলতে হবে, তাহলেই পারফেক্ট এই শব্দটা তখনই তুমি তোমার যে পারফরমেন্স তার সাথে ব্যবহার করতে পারবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এরপরও যদি কারোর কোনো রকম প্রশ্ন থাকে, আমি অনেকগুলো প্রশ্ন নিয়ে একবারে তোমাদের কাছে এলাম, ইন জেনারেল কিছু প্রশ্ন থাকে, এগুলো সকলেই করো। এরপর যদি তোমাদের কোনো রকম সাবজেক্ট ওয়াইজ কোনো প্রশ্ন থাকে, অবশ্যই তোমরা ফোন করো, না হলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থেকো। আবারও সকলকে
অনেক অনেক শুভেচ্ছা। আগামী দিনের শিক্ষক হিসেবে তোমাদেরকে দেখতে পাবো আশা রাখি।